ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত। আগের ক্লাসে অলরেডি আমরা এই চ্যাপ্টারের যে মূল বিষয় সেটি আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে দশম থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে ভারতে এসেছিলেন বিদেশি পর্যটক অলবিরনি, মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রজ্জাক, ফ্রাসুয়া বার্নিয়ে। তাদের বিবরণী থেকেই বেশিরভাগ প্রশ্নের সৃষ্টি। অর্থাৎ যদি আমি বলি যে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন করতে হবে, তখন উঠে আসবে এই বিভিন্ন পর্যটকদের বিষয়ে বিভিন্ন তথ্য। উদাহরণ হিসেবে নিতে পারো তোমরা অলবিরনি। অলবিরনি কে ছিলেন? অলবিরনির জন্ম কবে হয়? জন্ম কোথায় হয়েছিল? অলবিরনির আসল নাম কি ছিল? অলবিরনির ভারতে আগমন কবে ঘটে? অলবিরনির লেখা গ্রন্থের নাম কি? অলবিরনির উপাধি কি ছিল? অলবিরনির মৃত্যু কবে হয়, কোথায় হয়, ইত্যাদি প্রশ্নগুলো। আশা করছি তোমরা আগের ক্লাসটি ভালো মতো দেখেছো এবং সেখান থেকে যাবতীয় ইনফরমেশন পেয়েছো। আজ আমরা আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই চ্যাপ্টার থেকে আমাদের কি কি প্রশ্ন করতে হবে। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু প্রশ্নগুলি হলো: 1 নম্বর প্রশ্ন, অলবিরনি জন্মগ্রহণ করেন কবে? উত্তর হচ্ছে 973 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, অলবিরনি জন্মগ্রহণ করেন মধ্য এশিয়ার কোথায়? উত্তর হচ্ছে খোয়ারিজমে। 3, ফাদার অফ মডার্ন জিওডেসি বলা হয় কাকে? উত্তর হচ্ছে অলবিরনিকে। 4 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর হচ্ছে 17 বার। 5 নম্বর প্রশ্ন, অলবিরনি ভারতে আসেন কবে? উত্তর হচ্ছে খ্রিস্টীয় একাদশ শতকে। 5 নম্বর প্রশ্ন, পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অলবিরনি। 7 নম্বর প্রশ্ন, গ্রিক গণিতজ্ঞ ইউক্লিড এর রচনার সংস্কৃত অনুবাদ কে করেন? উত্তর হচ্ছে অলবিরনি। নেক্সট কোশ্চিন, ভারতের অভিজ্ঞতা সম্পর্কে অলবিরনি যে গ্রন্থটি রচনা করেন তার নাম কি? উত্তর হচ্ছে কিতাব উল হিন্দ। পরের প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লেখা? উত্তর হচ্ছে আরবি ভাষায় লেখা। পরের প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটির অপর কি নামে পরিচিত? উত্তর হচ্ছে তহকিক ই হিন্দ। অর্থাৎ বুঝতে পারা গেল যে কিতাব উল হিন্দ এবং তহকিক ই হিন্দ একই গ্রন্থ, যেটি অলবিরনির লেখা। পরের প্রশ্ন, অলবিরনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কি নামে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে অল হিন্দ। নেক্সট কোশ্চিন, ভারতকে হিন্দুস্থান বলে উল্লেখ করেছেন কে? উত্তর হচ্ছে তুর্কিরা। পরের প্রশ্ন, তুর্কিরা হিন্দুস্তানের ভাষাকে কি বলেছেন? উত্তর হচ্ছে হিন্দাভি ভাষা। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগে বর্ণ বলতে বোঝাতো কি? উত্তর হচ্ছে গায়ের রং। পরের প্রশ্ন, বর্ণ প্রথার সর্বোচ্চ অবস্থান কি? উত্তর হচ্ছে ব্রাহ্মণ। অর্থাৎ বর্ণ প্রথা অনুযায়ী হিন্দু সমাজকে 4টি ভাগে ভাগ করা হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ অর্থাৎ পূজা অর্চনা করবে, ক্ষত্রিয় অর্থাৎ দেশ শাসন তথা শাসন কার্যের বিভিন্ন কাজে থাকবে, বৈশ্য অর্থাৎ ব্যবসা বাণিজ্যের কাজে থাকবে, এবং শূদ্র অর্থাৎ উপরের 3 শ্রেণী অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 শ্রেণীর সেবা শুশ্রূষা করবে। পরের প্রশ্ন, বর্ণ ব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন কারা? উত্তর হচ্ছে শূদ্ররা। পরের প্রশ্ন, হিন্দু ছাড়া অন্যান্যদের অলবিরনি কি নামে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে শ্লেচ্ছ। নেক্সট কোশ্চিন, অলবিরনি কাদের জীবনযাত্রায় চতুরাশ্রমের অস্তিত্ব লক্ষ্য করেছেন? উত্তর হচ্ছে ব্রাহ্মণদের। পরের প্রশ্ন, আশ্রম শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আশ্রয়ী। নেক্সট কোশ্চিন, কত বছর বয়স থেকে ব্রহ্মচর্য শুরু হয়? উত্তর হচ্ছে 8 বছর বয়স থেকে। পরের প্রশ্ন, চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হল? উত্তর হচ্ছে বানপ্রস্থ।
অর্থাৎ চতুরাশ্রম প্রথা অনুসারে বৈদিক যুগে হিন্দুদের জীবনকে 4টি পর্বে ভাগ করা হতো: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। ব্রহ্মচর্য অর্থাৎ যখন গুরুগৃহে পড়াশোনা করত, গারস্থ অর্থাৎ যখন সংসার ধর্ম পালন করত, বানপ্রস্থ অর্থাৎ সংসার ধর্মের পাশাপাশি যখন অরণ্যের দিকে সন্ন্যাসের অভিমুখে রওনা হতো। সব কিছু ছেড়ে দিয়ে অরণ্যে গিয়ে সন্ন্যাস ধর্ম পালন করা। পরে প্রশ্ন, কোন পর্বে ব্রাহ্মণ নিজ গৃহ ত্যাগ করে সমাজের বাইরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন? উত্তর হচ্ছে সন্ন্যাস পর্বে। পরে প্রশ্ন, উত্তর ও মধ্য ভারতে পণ্ডিতরা গাছের ছালের উপর লেখেন, তাকে কি বলা হতো? উত্তর হচ্ছে ভুর্জ। ভুর্জ বলা হতো। পরে প্রশ্ন, অলবিরুনি লিখেছেন যে ভারতীয়রা বইকে কাপড় দিয়ে মুড়ে রাখেন, যেগুলি পরিচিত ছিল কি নামে? পুঁথি নামে। অর্থাৎ কাপড় দিয়ে মুড়ে রাখা যে বইপত্রগুলি সেগুলিকে বলা হতো পুঁথি। পরে প্রশ্ন, অলবিরুনি বৌদ্ধদের কি নামে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে সমনীয়। নেক্সট কোশ্চেন, অলবিরুনির বিবরণ অনুযায়ী বৌদ্ধরা মনে প্রাণে ঘৃণা করতেন কাদেরকে? উত্তর হচ্ছে ব্রাহ্মণদের। নেক্সট কোশ্চেন, অলবিরুনির মৃত্যু হয় 1048 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? উত্তর হচ্ছে মার্কো পোলো। অর্থাৎ মার্কো পোলোই প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীন দেশে এসেছিলেন। পরে প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের অধিবাসী ছিলেন মার্কো পোলো? অর্থাৎ মার্কো পোলো কোন দেশের লোক ছিলেন? উত্তর হচ্ছে ইতালি। পরে প্রশ্ন, মার্কো পোলো জন্মেছিলেন কোথায়? উত্তর হচ্ছে ইতালির ভ্যানিস শহরে। পরে প্রশ্ন, মার্কো পোলোর জন্ম হয়েছিল কবে? উত্তর হচ্ছে 1254 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, মিলিওয়ান নাম বা উপাধিটির সঙ্গে কে জড়িত? উত্তর হচ্ছে মার্কো পোলো। অর্থাৎ মিলিওয়ান উপাধিটি ছিল মার্কো পোলোর। পরে প্রশ্ন, মার্কো পোলো ভারতে এসেছিলেন কবে? উত্তর হচ্ছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে। পরে প্রশ্ন, মার্কো পোলোর ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ রয়েছে যে গ্রন্থে, সেই গ্রন্থের নাম কি? সেকেন্ড মিলিয়ন বা মিলিয়ন 2। পরে প্রশ্ন, মার্কো পোলো যে দক্ষিণ ভারতীয় রাজবংশের আমলে ভারতে আসেন, সেটি কোন বংশ ছিল? উত্তর হচ্ছে পাণ্ড্য রাজবংশ। অর্থাৎ মার্কো পোলো যখন ভারতে আসেন তখন দক্ষিণ ভারতে ছিল পাণ্ড্য রাজবংশ। পরে প্রশ্ন, মাবার শব্দটি কি জাতীয় শব্দ? উত্তর হচ্ছে আরবি শব্দ। পরে প্রশ্ন, মার্কো পোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কি ছিল? উত্তর হচ্ছে ধান। নেক্সট কোশ্চেন, পাণ্ড্য বা মাবার রাজ্যের প্রধান রপ্তানি দ্রব্য কি ছিল? উত্তর হচ্ছে মুক্তা। পরে প্রশ্ন, মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্তা ও রত্ন উৎপাদনের জন্য পরিচিত ছিল? উত্তর হচ্ছে পাণ্ড্য বা মাবার রাজ্য। পরে প্রশ্ন, মার্কো পোলোর মতে ভারতীয়দের প্রধান আমদানি পণ্য কি ছিল? অর্থাৎ বাইরে থেকে কি আমদানি করা হতো? উত্তর হচ্ছে আরবি ঘোড়া। পরে প্রশ্ন, কোন রাজ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট নীল রং তৈরি হতো? উত্তর হচ্ছে কুইলন। কুইলন রাজ্যে। নেক্সট কোশ্চিন, মার্কো পোলো কোন বন্দরে দুবার পদার্পণ করেন? উত্তর হচ্ছে কায়ল। কায়ল বন্দরে। নেক্সট কোশ্চিন, মার্কো পোলো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কবে? উত্তর হচ্ছে 1324 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, মার্কো পোলো কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর হচ্ছে ভ্যানিসে। পরে প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইবন বতুতা জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে 1304 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, ইবন বতুতা জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর হচ্ছে মরক্কোর তানজিয়া শহরে। পরে প্রশ্ন, ইবন বতুতা ভারতে আসেন কবে? উত্তর হচ্ছে খ্রিস্টীয় 14 শতকে। নেক্সট কোশ্চেন, কাকে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে ইবন বতুতাকে। পরে প্রশ্ন, কিতাব উল রিহালা গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে ইবন বতুতা। অর্থাৎ ইবন বতুতার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল রিহালা বা রিহালা। পরে প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে
পাঞ্জাব বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে সিন্ধু নদকে। পরের প্রশ্ন, ইবন বতুতার মতে সিন্ধু দেশের রাজধানী ছিল কোথায়? উত্তর হচ্ছে মুলতান। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের আমলে। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কাকে সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেন? উত্তর হচ্ছে ইবন বতুতা। অর্থাৎ ইবন বতুতাকে মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেছিলেন। নেক্সট কোশ্চিন, দিল্লির কাজী পদে ইবন বতুতা কর্মরত ছিলেন কত বছর? উত্তর হচ্ছে 7 বছর। নেক্সট কোশ্চিন, ভারতে ইবন বতুতা পরিচিত ছিলেন কি নামে? উত্তর হচ্ছে বদরুদ্দিন নামে। পরের প্রশ্ন, জাহানপনাহ তে অবস্থিত মোহাম্মদ বিন তুগলকের প্রাসাদের নাম কি ছিল? উত্তর হচ্ছে দার সরা। পরের প্রশ্ন, ভারত ভ্রমণকালে ইবন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে দিল্লি শহরকে। নেক্সট কোশ্চিন, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে কি বলা হতো? উত্তর হচ্ছে উলাক। উলাক বলা হতো। নেক্সট কোশ্চিন, অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানোর পর পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ব্যবস্থা কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে দাওয়া। নেক্সট কোশ্চিন, সুলতান মোহাম্মদ বিন তুগলকের আদেশে সুলতানের দূত বা ভারতের দূত হিসেবে ইবন বতুতা যান কোন দেশে? উত্তর হচ্ছে চীন দেশে। নেক্সট কোশ্চিন, সান্দাবুর থেকে কুইলন পর্যন্ত বিস্তৃত ভারতের সমুদ্র উপকূল কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে মালাবার। নেক্সট কোশ্চিন, ইবন বতুতার বর্ণনা অনুযায়ী কালিকটের রাজা জনগণের কাছে কি নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে সামুরি। নেক্সট কোশ্চিন, কুইলন অঞ্চলের বণিকদের কি বলা হতো? উত্তর হচ্ছে সুলি। পরের প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে নীল নদী বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে মেঘনা। মেঘনা নদীকে। পরের প্রশ্ন, দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেন কোথায়? উত্তর হচ্ছে দৌলতাবাদে বা দেবগিরিতে। নেক্সট কোশ্চিন, ইবন বতুতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আনুমানিক কবে? উত্তর হচ্ছে 1377 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম কি ছিল যিনি ভারতে আসেন? তার নাম হচ্ছে আব্দুর রজ্জাক। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে 1413 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, আব্দুর রজ্জাক কোন পারস্য বা পার্সিক সম্রাটের রাজদরবারে কাজী হিসাবে নিযুক্ত হয়েছিলেন? উত্তর হচ্ছে মির্জা শাহরুখ। পরের প্রশ্ন, মির্জা শাহরুখ কার পুত্র ছিলেন? উত্তর হচ্ছে তৈমুর লং। তৈমুর লং এর পুত্র ছিলেন। পরের প্রশ্ন, মাতলা উস সাদাইন ওয়া মাজমা উল বাহারিন এই বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে আব্দুর রজ্জাক। অর্থাৎ এই গ্রন্থটি রচনা করেছিলেন পার্সিক পর্যটক আব্দুর রজ্জাক। নেক্সট কোশ্চিন, কত খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক পারস্য থেকে কালিকটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন? উত্তর হচ্ছে 1442 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে। অর্থাৎ 1442 খ্রিস্টাব্দে আব্দুর রজ্জাক পারস্য থেকে কালিকটের দিকে অর্থাৎ ভারতের দিকে যাত্রা শুরু করেন। নেক্সট কোশ্চিন, পঞ্চদশ শতকের ভারতের মালাবার উপকূলের সর্বশ্রেষ্ঠ বন্দর ছিল কোনটি? উত্তর হচ্ছে কালিকট। নেক্সট কোশ্চিন, কালিকটের শাসকগণ কি নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে জামোরিন। জামোরিন বলা হতো। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে কালিকটের অধিবাসীদের দেখে বিস্মিত হয়ে তাদের এক অদ্ভুত জাতি বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে আব্দুর রজ্জাক। অর্থাৎ পর্যটক আব্দুর রজ্জাক কালিকটের অধিবাসীদের এক অদ্ভুত জাতি বলে অভিহিত করেছেন। নেক্সট কোশ্চিন, আব্দুর রজ্জাক কার শাসনকালে বিজয়নগরে আসেন? উত্তর হচ্ছে দ্বিতীয় দেবরায়। দ্বিতীয় দেবরায়ের আমলে তিনি বিজয়নগরে আসেন। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে রাজপ্রাসাদের বাম দিকে অবস্থিত দেওয়ালের বিশাল দপ্তরটি কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে দেওয়ানখানা নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, সপ্তম প্রাচীরের মধ্যে অবস্থিত
সপ্তম দুর্গটির অভ্যন্তরে মূল রাজপ্রাসাদটি কোথায় ছিল? উত্তর হচ্ছে বিজয়নগরে। পরের প্রশ্ন, বিজয়নগরে খাদ্যের মতোই জনজীবনে কোন ফুলের ব্যবহার বিশেষ গুরুত্ব পেত বলে আব্দুল রজ্জাক জানিয়েছেন? অর্থাৎ বিজয়নগরের লোকেরা কোন ফুলকে বিশেষ গুরুত্ব দিত? উত্তর হচ্ছে গোলাপ ফুলকে। পরের প্রশ্ন, আব্দুল রজ্জাকের মতে বিজয়নগরে কতগুলি ছোট বড় বন্দর ছিল? উত্তর হচ্ছে 300টি বন্দর ছিল। নেক্সট কোশ্চেন, দৈর্ঘ্য মাপার পার্শ্বিক পদ্ধতি কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে প্যারাসং। প্যারাসং নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুল রজ্জাক বিজয়নগর থেকে স্বদেশে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, অর্থাৎ নিজের দেশে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন? উত্তর হচ্ছে 1443 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে, অর্থাৎ 1443 খ্রিস্টাব্দে তিনি ভারত থেকে নিজের দেশে চলে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আব্দুল রজ্জাকের মৃত্যু হয়? উত্তর হচ্ছে 1482 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে সপ্তদশ শতকে ভারতে আসেন? উত্তর হচ্ছে ফ্রাসুয়া বার্নিয়ে, অর্থাৎ ফ্রাসুয়া বার্নিয়ে ভারতে এসেছিলেন সপ্তদশ শতকে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফ্রাসুয়া বার্নিয়ের জন্ম হয়? উত্তর হচ্ছে 1620 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, কোন বিশিষ্ট দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু ছিলেন? উত্তর হচ্ছে গ্যাসেভি বা গ্যাসাডি। এই গ্যাসাভি বা গ্যাসাডি ছিলেন দার্শনিক বার্নিয়ের শিক্ষাগুরু। পরের প্রশ্ন, কে বার্নিয়েকে পর্যটকদের যুবরাজ বলে অভিধা প্রদান করেছিলেন? উত্তর হচ্ছে মদাভের কাউন্ট। মদাভের কাউন্ট এই উপাধিটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তর হচ্ছে ফ্রাসুয়া বার্নিয়ে। নেক্সট কোশ্চিন, নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতের পরিস্থিতিকে ইউরোপের, বিশেষ করে ফরাসি সম্রাট চতুর্দশ লুই এর শাসনকালের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন? উত্তর হচ্ছে ফ্রাসুয়া বার্নিয়ে। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ফ্রাসুয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান? উত্তর হচ্ছে 1658 খ্রিস্টাব্দে, মতান্তরে 1659 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1658 বা 59 খ্রিস্টাব্দে ফ্রাসুয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান। পরের প্রশ্ন, মুঘল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটি বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে তাজমহলকে, অর্থাৎ তাজমহলকে বার্নিয়ে একটি বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন। পরের প্রশ্ন, মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব স্বীকার করেননি, অর্থাৎ ভারতে মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণী ছিল না, একথা কে বলেছেন? উত্তর হচ্ছে বার্নিয়ে। পরের প্রশ্ন, মুঘল যুগের সমাজ ব্যবস্থায় সতীদাহ এর মতো অমানবিক প্রথার বিবরণ পাওয়া যায় নিম্নলিখিত কোন পর্যটকের বর্ণনায়? উত্তর হচ্ছে বার্নিয়ে, অর্থাৎ ফ্রাসুয়া বার্নিয়ে মুঘল যুগের সমাজ ব্যবস্থায় সতীদাহ প্রথা দেখেছিলেন। পরের প্রশ্ন, কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে অভিহিত করেছেন? উত্তর হচ্ছে বারাণসীকে, অর্থাৎ ভারতবর্ষের এথেন্স কাকে বলা হয়? বারাণসীকে বলা হয়। নেক্সট কোশ্চেন, কোথাকার সুলতান ছিলেন মামুদ? উত্তর হচ্ছে গজনির সুলতান। পরের প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটি কয়টি অধ্যায়ে বিভক্ত ছিল? উত্তর হচ্ছে 80টি অধ্যায়ে। পরের প্রশ্ন, মার্কো পোলোর সময়কালে কাথাই নামে পরিচিত ছিল কোন জায়গা? উত্তর হচ্ছে উত্তর চীন, অর্থাৎ উত্তর চীনকে বলা হতো কাথাই। পরের প্রশ্ন, ভারত ও চীন ঘুরে কে স্মৃতিকথা লেখেন? উত্তর হচ্ছে মার্কো পোলো, অর্থাৎ মার্কো পোলো ভারত এবং চীন ঘুরেছিলেন, তার বিবরণী সংগ্রহ করেছিলেন। পরের প্রশ্ন, কৈলম বা কুইলন অবস্থিত ছিল কোন উপকূলে? উত্তর হচ্ছে মালাবার উপকূলে। পরের প্রশ্ন, ইবন বতুতার আসল নাম কি? উত্তর হচ্ছে মোহাম্মদ। নেক্সট কোশ্চিন, দ্য ইসলামিক মার্কো পোলো উপাধিটি কার? উত্তর হচ্ছে ইবন বতুতার। নেক্সট কোশ্চিন, কাকে পাণ্ডিত্যের জন্য মৌলানা বলে সম্বোধন করা হতো? উত্তর হচ্ছে ইবন বতুতাকে। পরের প্রশ্ন, আজিসস কথার অর্থ কি? উত্তর হচ্ছে সম্মানিত। পরের প্রশ্ন, সুলতানি আমলে পাথর ছোড়ার যন্ত্রের নাম কি ছিল? উত্তর হচ্ছে মিনজনিক, অর্থাৎ এই মিনজনিক নামক যন্ত্রের সাহায্যে যুদ্ধের সময় পাথর ছোড়া হতো। পরের প্রশ্ন, কামরূপ অঞ্চলের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে
অসম। ভারতের আসাম হচ্ছে এই কামরূপের বর্তমান নাম। নেক্সট কোশ্চিন, কালিকট। কালিকটের বর্তমান নাম কি? উত্তর হচ্ছে কোঝিকোড। পরে প্রশ্ন, কোন শহরে আব্দুর রজ্জাকের মৃত্যু হয়? উত্তর হচ্ছে পারস্যের হিরাট শহরে। নেক্সট কোশ্চিন, বার্নিয়ের জন্ম হয় ফ্রান্সের কোন শহরে বা কোন প্রদেশে? উত্তর হচ্ছে আজু প্রদেশে। পরে প্রশ্ন, ফ্রাঁসোয়া বার্নিয়ে পেশায় ছিলেন একজন? উত্তর হচ্ছে চিকিৎসক। অর্থাৎ ফ্রাঁসোয়া বার্নিয়ে ছিলেন একজন চিকিৎসক। নেক্সট কোশ্চিন, মুঘল অভিজাত দানিশমন্দ খানের প্রকৃত নাম কি ছিল? উত্তর হচ্ছে মোহাম্মদ শফি। নেক্সট, প্রথম চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, 111 নম্বর প্রশ্ন, ফ্রাঁসোয়া বার্নিয়ের ভাষায় তাজমহল পরিচিত ছিল কি নামে? উত্তর হচ্ছে তেগ মহলে বা তেগ মেহেলে ছিল এই তাজমহলের নাম, বা ফ্রাঁসোয়া বার্নিয়ে তাজমহলকে এই তেজ মেহেলে নামে অভিহিত করেছেন। এই গেল তোমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এগুলি দুবার দেখে নিলেই অনেকটাই মনে থাকবে, কারণ তোমরা পরীক্ষায় পাবে অপশান। 4টি অপশানের মধ্যে থেকে একটি অপশান তোমাদেরকে চুজ করতে হবে, তাই উত্তরটি জানা থাকলে সহজেই মনে পড়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।